প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে স্বৈরশাসন ও ফ্যাসিস্ট শাসন ঠেকাতে বহুমতের সমাজ এবং ব্যক্তির বাক স্বাধীনতার ভূমিকা নিয়ে আমরা কথা বলবো। আমরা সবাই জানি যে মানব সমাজের উৎপত্তি বহুত্ববাদী চিন্তাভাবনা থেকে। প্রকৃতির বৈরিতার বিরুদ্ধে, আদিমকালে জন্তু জানোয়ারের আক্রমণের ভয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যে বহু মানুষের মত, শক্তি, শ্রম, বুদ্ধি একটা নির্দিষ্ট ভিতে একসাথে হয়ে সভ্যতার গোড়াপত্তন করেছিল এবং বহুত্ববাদী সমাজের মধ্য দিয়েই আমরা সভ্যতার আজকের এই পর্যায়ে এসেছি। কিন্তু আমরা জানি যে মানুষের মধ্যে একটা আগ্রাসী মনোভাব, অন্যের উপর কর্তৃত্ব করার আকাঙ্ক্ষা সবসময়ই ছিল এবং সেই থেকেই সে আধুনিক রাষ্ট্র ক্ষমতা কবজা করে সারা জীবন ক্ষমতায় থাকতে চায়, সারা জীবন মানুষের উপর কর্তৃত্ব করতে চায়, আধিপত্য করতে চায়। ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য সে অন্যের কথা বলা বন্ধ করতে চায়, যাতে তার খারাপ কাজগুলা কেউ জানতে না পারে এবং গণবিদ্রোহ না হয়, যাতে মানুষের মধ্যে একটা একীভূত বিরূপ ধারণা কখনো জন্ম না নেয়। অন্যদিকে ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হলে ব্যক্তি প্রতিবাদ করবে, কথা বলবে, তার মতো আরো ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার সাথে একসাথে হবে এবং এইভাবে বিপুল পরিমাণ মানুষ একসময় একসাথে হয়ে সরকার বিরোধী, ক্ষমতাসীন দল বিরোধী জনমত গড়ে তুলবে, যা নিশ্চিতভাবেই এই স্বৈরাচারের পতন ঘটানোর মতো অবস্থা তৈরি করবে। কাজে বলা যায় যে রাষ্ট্র মানুষের কল্যাণ করতে চায়, মানুষের ভালো করতে চায়, সেই রাষ্ট্রে বহুমত জারি থাকা জরুরি। সেখানে ব্যক্তির বাক স্বাধীনতা প্রায় প্রাক উপাদান বলা যায়। একটা কল্যাণমুখী রাষ্ট্রে বহুমতের সমাজ এবং ব্যক্তির বাক স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ প্রাক উপাদান। তাহলে ক্ষমতা আর সাধারণ মানুষের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হয়, যা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে ওঠার পথে বাধা তৈরি করে। আমরা এই বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা একটু ঘুরে আসতে চাই। 1971 সালে এই রাষ্ট্রটির প্রতিষ্ঠা হয়। 1971 থেকে 2024 আমরা এই সময়ের ইতিহাস যদি ঘুরে আসি, দেখব যে বাংলাদেশে বহুমতের সমাজ এবং ব্যক্তির বাক স্বাধীনতা ঠিক ওইভাবে কখনোই প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রের কোনো নীতি, কর্মকাণ্ড, তৎপরতা নিয়ে ব্যক্তি কখনোই স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেনি। ফলে মানুষ কখনোই জানতে পারেনি প্রকৃত অবস্থা কি। এমনও হয়েছে সরকারের সমালোচনার কারণে ব্যক্তির উপর ভয়াবহ নির্যাতন নেমে এসেছে। কোনো দলের উপরও একই রকম জেল, জুলুম, নির্যাতন চাপিয়ে দেওয়া হয়েছে তাদের কথা বলার, তাদের মত প্রকাশের স্বাধীনতাকে দমিয়ে রাখার জন্য। এখন কথা হলো যে বাংলাদেশের বাক স্বাধীনতা হরণের স্বরূপটা কি। আমরা এই আমাদের অভিজ্ঞতা থেকে বলি, এক হচ্ছে কাউকে কথা বলতে না দেয়া। কথা বললেই তার উপর নির্যাতন, জেল, জুলুম, মারপিট, শারীরিক, পারিবারিক এবং সামাজিকভাবে লাঞ্ছিত করার একটি রেওয়াজ আমরা এই দীর্ঘ 71 থেকে 24 পর্যন্তই দেখে এসেছি। তার আরেকটা রূপ হচ্ছে, যেটা আমরা সাধারণত ভাবি না, সেটা হচ্ছে যে সরকারের অনুগত কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, প্রচার মাধ্যম প্রতিটি বিষয়ে এত গলাবাজি করে, এত উচ্চস্বরে কথা বলে যে ব্যক্তির কণ্ঠস্বর সেখানে চাপা পড়ে যায়। ব্যক্তিকে তার মত প্রকাশ করতে দেওয়া হয় না, কারণ ব্যক্তি প্রকাশের জায়গা হচ্ছে প্রচার মাধ্যম। প্রচার মাধ্যমগুলা ক্ষমতাসীন দলের এমন পাঁচাটা প্রতিষ্ঠানে পরিণত হয় যে সেই দলের কোনো কর্মকাণ্ডের কোনো সমালোচনাই
সে বাইরে আসতে দেয় না। অন্যের মতকে চাপা দেওয়ার যে প্রক্রিয়ার কথা বললাম, তার মধ্যে প্রচার মাধ্যম এবং বিভিন্ন প্রতিষ্ঠান এরকম ভয়াবহ ভূমিকা পালন করে। এভাবেই দেশে এক ভয়াবহ ফেসিস্ট সিস্টেম প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা এ বিষয়ে অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর দিকে তাকাতে পারি, তাদের অভিজ্ঞতার কথা বলতে পারি। আমরা যেমন ইউএস এর কথা বলতে পারি, আমেরিকার কথা, ইংল্যান্ডের কথা বলতে পারি। আপনারা দেখেন যে সেই 400 বছর আগে থেকে ইংল্যান্ড, ছোট একটা দেশ, সারা পৃথিবীর বিভিন্ন দেশ দখল করে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। সারা পৃথিবী থেকে সম্পদ লুটে নিয়ে, ভয়ঙ্কর ডাকাতের মতো সারা পৃথিবী থেকে সম্পদ লুটে নিয়ে নিজের দেশে শিল্প বিপ্লব সম্ভব করে তুলেছে এবং উন্নতির একটা চরম শিখরে, আমি যেটা বলতে চাচ্ছি যে বস্তুগত উন্নতির একটা চরম শিখরে তার নিজের জাতিকে নিয়ে যেতে পেরেছে। এর পিছনে যে কয়টা উপাদান ছিল, তার মধ্যে একটা হচ্ছে বহুমতের সমাজ এবং ব্যক্তি স্বাধীনতার প্রতিষ্ঠা। এই যে ইংল্যান্ডের কথা বললাম, অন্য দেশে উপনিবেশ প্রতিষ্ঠা, এটি কিন্তু বাস্তবে সম্ভব হয়েছিল সামরিক শক্তির সাহায্যে। সামরিক শক্তি, ওই পরিমাণ সামরিক শক্তি অর্জনের জন্য প্রথমে এটা জাতীয় ঐক্যের দরকার হয়। জাতীয় ঐক্যের অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে একটা হলো যে প্রতিটি মানুষের সমান অংশগ্রহণ, তার অধিকার নিশ্চিত করা, তার মত প্রকাশনের স্বাধীনতা নিশ্চিত করা। এটি তারা করতে পেরেছিল সেই 200-300-400 বছর আগেই। করতে পেরেছিল বলে গোটা জাতি একসাথে হয়ে তার তাবৎ শক্তি, তার তাবৎ শ্রম, মেধা, বুদ্ধি দিয়ে বিপুল সামরিক শক্তি গড়ে তুলে পৃথিবীর বিভিন্ন দেশে হামলা করে সেসব দেশ দখল করতে পেরেছিল। এবং আপনি দেখবেন ইতিহাস থেকে যে প্রতিটি দেশেই, যেখানে ইংল্যান্ড উপনিবেশ প্রতিষ্ঠা করেছে, প্রতিটি দেশে শক্তির বিভাজন ছিল, সমাজের বিভাজন ছিল। একদল আরেক দলের বিরুদ্ধে লেগেছিল, গোপনে প্রকাশ্যে একদল আরেক দলের ক্ষতি করার চেষ্টা করেছিল। বাংলাদেশেও সেটি হয়েছে। বাংলাদেশে মুসলমানরা ক্ষমতায় ছিল এবং প্রভাবশালী হিন্দু শক্তি ইংরেজদের সাথে হাত মিলিয়ে 1757 সালে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজদের হাতে ক্ষমতা তুলে দেয়। তো এই যে বললাম যে একীভূত ইংরেজ শক্তি, তার মূল ভিত্তি হলো প্রতিটি নাগরিকের সমান অধিকার, কথা বলার অধিকার এবং বহুমতের সমাজ। একইভাবে আপনি আমেরিকার কথা দেখেন, সারা পৃথিবীতে আজকে আমেরিকা রাজত্ব করছে। আমেরিকায় ব্যক্তির স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিষয় আপনারা শুনেছেন যে বিল অফ রাইটস। বিল অফ রাইটস মানে সিটিজেন রাইটস। ওখানে সংবিধানে সিটিজেনের রাইট বিষয়ে রক্ষা কবচ আছে। সেটি কিরকম, সেটি সংবিধানে বিভিন্ন জায়গায় বলা আছে যে ব্যক্তির নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো আইন করা যাবে না। এটি একটি বড় রক্ষা কবচ, অনেক বড় বিষয়। ব্যক্তির অধিকারই সেখানে সবচেয়ে গুরুত্ব পেয়েছে। ফলে ওরা নিজের দেশে বাক স্বাধীনতা, বহুমতের সমাজের চর্চা করে, সবাই একতাবদ্ধ থাকে। ফলে গোটা জাতির শক্তি একটা একক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, যেটা দিয়ে সে সারা বিশ্বে অন্যান্য জাতিগুলোকে প্রধানত রাখে। অথচ আমরা সবসময় দ্বিধাবিভক্ত। ফলে আমেরিকা কিংবা ইংল্যান্ড কিংবা অন্যান্য জাতি যেগুলোর কথা বলি, তাদের এই যে একীভূত শক্তি, একীভূত জাতীয় শক্তি, অতীতে উপনিবেশ এবং এখন নয়া উপনিবেশ প্রতিষ্ঠা ও চালু রাখতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তাহলে কথা হচ্ছে যে আমরা যদি একটি জাতীয় ঐক্য, একীভূত জাতীয় শক্তির উন্মেষের চর্চা করতে চাই, আকাঙ্ক্ষা করতে চাই, তাহলে প্রথমে এটা বহুমতের সমাজ, ব্যক্তির বাকস্বাধীনতা এবং নাগরিক অধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে। ভাগ্য ভালো যে আগস্টের অভ্যুত্থানের পর আমাদের দেশে এটি চর্চা হচ্ছে। এই বিষয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু এগুলো
ধরে রাখতে হবে। আমাদের দেশে এখন মানুষ কথা বলতে পারে। এই কয়েকদিন আগেই কয়েকজন উপদেষ্টা নিয়োগ হয়েছেন, তাদের বিরুদ্ধে মানুষ ওপেন কথা বলছে, তার মত প্রকাশ করছে। কেউ তাকে মারতে যাচ্ছে না, পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে না, তাকে খুন করে ফেলছে না, গুম করে ফেলছে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে আবরারের কথা, বুয়েটে খুব সম্ভবত পানির হিসাবে সে তার নিজস্ব মত প্রকাশ করেছিল, সেজন্য তাকে পিটিয়ে দিনে দুপুরে তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অমানবিক জন্তু জানোয়ারের মতো আচরণ করা হয়েছে তার সাথে এবং সেভাবেই হত্যা করা হয়েছে। এই যে মত প্রকাশ করার কারণে হত্যা, এটি অন্তত নেই, এখন বন্ধ হয়েছে। এই সরকারের সময় মানুষ কথা বলতে পারছে। এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কেও অনেক আজে বাজে কথা আমরা দেখছি, যদিও আমরা গুরুত্ব দিচ্ছি না কিংবা মানুষ বুঝতে পারছে যে এগুলো প্রোপাগান্ডা, কিন্তু কেউ তার গলা টুটি চেপে ধরছে না। এটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন বলবো আমাদের মানসিকতায়, আমাদের রাষ্ট্র কাঠামোয়, এবং এটি ধরে রাখতে হবে। জাতীয় ঐক্যের একেবারে একটা সলিড অবস্থায় পৌঁছাতে হলে এটি বজায় রাখতে হবে। এ বিষয়ে আমাদের কিছু পরামর্শ আছে, আমরা সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। তার একটা হলো যে ইউএস এর মতো, আমেরিকার মতো আমাদের সংবিধানে ব্যক্তির বাক স্বাধীনতা, নাগরিক অধিকার এবং বহুমতের পক্ষে একটা রক্ষা কবচ আমাদের সংবিধানে থাকতে হবে। যেমন ইউএসএতে বলা হয়েছে ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এমন কোনো আইন করা যাবে না। এ ধরনের একটি আইনি ব্যবস্থা আমাদের সংবিধানে থাকা উচিত। 2 নম্বরে বলতে পারি যে জাতিসংঘ মানুষের যেসব মানবিক অধিকারের কথা বলেছে, যেগুলো সংরক্ষণ করা রাষ্ট্রের কর্তব্য, সেই অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো আইন করা যাবে না। করা থাকলে সেগুলো বাতিল করতে হবে। এমন কোনো আইন কোনো মতেই করা উচিত হবে না এবং সেটিও সংবিধানে উল্লেখ থাকতে হবে। 3 নম্বর কথা, আমরা আগে যেটা বলেছি যে প্রচার মাধ্যম ব্যক্তির গলা চেপে ধরা, কণ্ঠ রোধ করে রাখা, বহুমতকে ধ্বংস করা, পিছনে প্রচার মাধ্যমের একটা ভূমিকা আছে। প্রচার মাধ্যমগুলো কোনো না কোনো দলের লেজুর বৃত্তি করে তাদের পাচাটা প্রতিষ্ঠানে পরিণত হয়। ফলে এই প্রচার মাধ্যমের এই অবস্থার কারণে ব্যক্তি তার আত্মপ্রকাশ করতে পারে না। ব্যক্তি যদি তার ঘরের ভিতরে বসে কথা বলে, তার বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে, উঠানে দাঁড়িয়ে কথা বলে, বক্তৃতা দেয়, সেটি কখনো জনমানুষের কাছে পৌঁছাবে না। এই 20 কোটি কিংবা 10 কোটি, 15 কোটি, 1 কোটি মানুষের দেশ যেগুলো, সেখানে ব্যক্তিকে কথা বলতে হবে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেটি অন্য মানুষের কাছে পৌঁছায়, জনমানুষের কাছে পৌঁছায়। তার একমাত্র রাস্তা হচ্ছে প্রচার মাধ্যম। সেই প্রচার মাধ্যমেই যদি ব্যক্তির আত্মপ্রকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আর ব্যক্তির যাওয়ার আর কোনো জায়গা থাকে না। সেই জন্যে আমরা প্রস্তাব করব যে সংবিধানে ব্যক্তির বাক স্বাধীনতা, বহুমত ও নাগরিক অধিকারের বিরোধী আইন না করার রক্ষা কবচের পাশাপাশি সরকারি টেলিভিশন, পত্রিকা এবং অন্যান্য যেসব প্রচার মাধ্যম আছে, সেখানে বিরোধী দল, সাধারণ মানুষের কথা বলার একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করে দিতে হবে। যেমন বিটিভির কথা ধরা যাক, এমন হলো যে বিটিভিতে 4 ঘন্টা, 24 ঘন্টা কিংবা 12 ঘন্টার প্রচারণায় 4 ঘন্টা বিরোধী দলগুলা এবং সাধারণ মানুষ নিজেদের মতো করে কথা বলবে মানুষের উদ্দেশ্যে। সেটি হচ্ছে রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রের কারিগরি ও আর যা দরকার সেই ব্যবস্থাপনায় এটি নিশ্চিত করতে হবে। কারণ এই বিটিভি পরিচালিত হচ্ছে রাষ্ট্রের জনগণের টাকায়। জনগণ, বিরোধী দলের মানুষও জনগণ, সাধারণ মানুষও জনগণ, তার টাকায় বিটিভি পরিচালিত হচ্ছে। সেই অর্থে, সেই ট্যাক্সের অর্থে শুধু ক্ষমতাসীন দলের প্রচারণা করা যাবে না। 3-4 ঘন্টা একটা বরাদ্দ রাখতে হবে, সেখানে দলগুলাকে তাদের জনমতের সংখ্যানুপাতিক ভিত্তিতে এবং সাধারণ মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় প্রচারণা ব্যবস্থা রাখতে হবে, মানুষ এগুলো প্রচার করতে পারবে। একই ব্যবস্থা রাখতে হবে সরকারি টিভিগুলোতেও, বেসরকারি টিভিগুলোতেও। কারণ তারা এই সমাজ আছে বলে, এই দেশটা টিকে আছে বলে তারা এই টেলিভিশন প্রতিষ্ঠা করতে পেরেছে এবং বিভিন্ন জায়গা থেকে রেভিনিউ কালেক্ট করে এটা সে চালাতে পারছে এবং নিজেও চলতে পারছে এবং লাভবান হচ্ছে। ফলে তার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি তৈরি হচ্ছে, যেটাকে আমরা সামাজিক দায়বোধ বলি। এই সামাজিক দায়বোধ থেকে একটা নির্দিষ্ট সময়
সে বিরোধী দলের জন্য এবং সাধারণ মানুষের প্রচারণার জন্য সে ব্যয় করবে, কোনো মতেই তার তত্ত্বাবধানে না। প্রতিটি বিরোধী দলের জন্য স্লট নির্ধারিত থাকবে, বিরোধী দল নিজেই বক্তৃতা কিংবা আলোচনা কিংবা কথাবার্তা তৈরি করে সেগুলো তাদেরকে দিবে, তারা সেগুলো প্রচার করবে। এই যে ব্যবস্থা, এটি নিশ্চিত ও তদারক করবে একটা স্বাধীন কমিশন, এবং সেই স্বাধীন কমিশনে কোনো মতেই ক্ষমতাসীন দলের কোনো লোক থাকতে পারবে না, কোনো সরকারি আমলা থাকতে পারবে না। এই প্রচারণা এবং বাক স্বাধীনতার যে কথা বললাম, যে টিভি প্রচার মাধ্যমে যে সুযোগের কথা বললাম, সেটি তদারকের যে কমিশন থাকবে, সেই কমিশনটি হবে বিরোধী দল এবং সাধারণ মানুষের সমন্বয়ে, কিন্তু সেটির একটি সরকারি স্ট্যাটাস থাকবে। সেটি নিশ্চিত করবে যে এইসব টিভি প্রচার মাধ্যম, পত্র পত্রিকা সাধারণ মানুষের কথা প্রচার করছে কিনা। একটি পত্রিকায় একটা পৃষ্ঠা দিতে হবে বিরোধী দল এবং সাধারণ মানুষ তাদের বক্তব্য যেখানে প্রচার করতে পারে। এই কমিশনটি সেটি নিশ্চিত করবে। রাষ্ট্রের কাজ হবে নাগরিকের অধিকার, ব্যক্তির বাক স্বাধীনতা, বহুমতের সমাজের ধারণা, দায়িত্ব, কর্তব্য নিয়মিত প্রচার করা, সেটি বাধ্যতামূলক হতে হবে। সবশেষে যেটা বলবো, যে কেবল আইন দিয়ে সবকিছু হয় না, ব্যক্তিকেও সচেতন হতে হবে, দলগুলোকেও সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের ভালো কাজে সমর্থন দেওয়ার একটা চর্চা এখানে গড়ে উঠতে হবে, মন্দ কাজের প্রতিবাদ করতে হবে, কিন্তু সব ভালো কাজ যেন সমর্থন পায়, বিরোধী দল কিংবা মানুষের সমর্থন পায়, সেটিও নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় কথা, ব্যক্তির বাক স্বাধীনতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বহুমতের সমাজ যদি কায়েম হয় এবং সেটি যদি বজায় রাখা যায়, তবে সবচেয়ে বড় কথা, ব্যক্তির বাক স্বাধীনতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বহুমতের সমাজ কায়েম করতে হবে এবং সেটি বজায় রাখতে হবে। আমাদের বুদ্ধিবৃত্তিক চৈতন্যে সেই চর্চা নিয়মিত এবং সেই অভ্যাস নিয়মিত রাখতে হবে। আমরা আগেই যেটা বলেছি, যে আসার কথা, যে বর্তমান সরকারের সময় কথা বলা যাচ্ছে, মানুষ, ব্যক্তি তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারছে, তার কথা সে বলতে পারছে, তার মতামত সে জানাতে পারছে, গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রের যে সরকারের যেসব সিদ্ধান্ত সেগুলোর সমালোচনা করতে পারছে, এটি খুবই পজিটিভ। আমরা চাচ্ছি যে সংবিধানে যেন সেই ব্যবস্থা যুক্ত হয়, যেন এটি স্থায়ী হয়, এটি যেন আমাদের নিয়মিত চর্চায় পরিণত হয়। আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তির বাক স্বাধীনতা যদি নিশ্চিত হয়, বহুমতের সমাজের অস্তিত্ব যদি বজায় থাকে, তাহলেই সুষ্ঠু গণতন্ত্রের পথ উন্মুক্ত হবে, যা জাতি হিসাবে, একটি রাষ্ট্র হিসাবে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করে দেবে। সবাই ভালো থাকবেন।